এই সো আমাদের এটা খুবই কারণ গ্রামারলিতে আমি খুব ফ্রিলি দেখতে পারি। খুব রিজনেবল ভাবে সব চেক করে ফেলতে পারি। আমার Google ডকের ভিতরে বাই ডিফল্ট আছে। এর পাশাপাশি ChatGPT কে আমি কপি টেক্সট করে বলতে পারি যে এখানে গ্রামার-গামার গুলো আমাকে একটু কারেকশন করে দাও। সো ইট জাস্ট মানে এটা মানে তার কোনো পয়সা খরচ করা লাগতেছে না। মানে 5 to 10 মিনিটস টাইমের মধ্যে করে ফেলতে পারে। সো স্পেলিং মিস্টেক বা একটু সুন্দর করে অর্গানাইজ করা এই জিনিসটা আসলে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। একটা জায়গায় হচ্ছে এমপ্লয়াররা খুব বেশি একটু বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যায় এই কারণে যে মানে স্টুডেন্ট লাইফে আমরা যেই একটু ফ্রি স্টাইলে চলি বা একটু খামখেয়ালিভাবে চলি আরকি। যখন আমি জব মার্কেটে ঢুকতে চাই এই ট্রানজিশনটা খুব বেশি ইম্পোর্টেন্ট যে আচ্ছা একটু প্রপার ভাবে ইমেইলগুলো চেক করা, রিপ্লাই দেওয়া। অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকলে দেখা যায় যে হচ্ছে আমরা ১০ জনের ইন্টারভিউ সেট করছি, ১ জন ২ জন বিভিন্ন কারণে আসতেছে না। অথবা জবে ঢুকার পরে দেখা যাচ্ছে যে ফ্রেশারদের মধ্যে প্রফেশনাল মাইন্ডসেটটা ঠিকমতো করে সামহাউ মানে ওদেরকে আমরা দোষ দেই ঠিক আছে। ওরা আসলে কোনোভাবে আসলে দেখে আসে না। একাডেমিকে তো আমরা পড়াশোনা করি, ক্লাসে যাই, এটা সেটা করি। প্রফেশনাল স্টাইলে আমি কিভাবে আসলে চলবো একটা অফিসের কালচারে, সেখানে আমার কোঅর্ডিনেট করা, সাবঅর্ডিনেটদের সাথে কাজ করা বা সিনিয়র যারা সুপারভাইজার আছে তাদের সাথে কাজ করা, কালচার মেইনটেইন করা। এই বিভিন্ন ধরনের ম্যানার হোক, তারপরে তার কিছু শিষ্টাচার হোক অথবা আ কিছু এক্সপেকটেশন হোক, এই জিনিসগুলোর ছেলেপেলেদের মধ্যে আমরা ল্যাকিং দেখি। অনেক ক্ষেত্রে ছেলেপেলেদেরকে বকাঝকা করি যে, এই জায়গার পোলাপাইন খারাপ, ওই জায়গার পোলাপাইন খারাপ বা ইউনিভার্সিটির পোলাপাইন খারাপ। আবার ওদেরকে আমরা যখন দোষ দিতে চাই তখন কিন্তু যদি চিন্তা করে দেখি তার কিন্তু এই রিলেটেড এক ক্রেডিটের কোনো সাবজেক্ট ছিল না। তারে কিন্তু কেউ কিন্তু শিখায় নাই বা বলেও নাই। সে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট, ভার্সিটি ঢুকছে, কয়েক সাবজেক্ট পড়ছে, কোনো একটা সাবজেক্টে পড়ছে, পড়ে সে গ্র্যাজুয়েট করে ওটাতে আসছে। প্রফেশনালি কিভাবে অ্যাক্ট করবে, বিহেভ করবে, কমিউনিকেট করবে, রেসপনসিবিলিটি নিবে, আটকে গেলে জানাবে, এ এই টাইপের জিনিসগুলো তাকে কিন্তু শিখানো হয়ও নাই। সো এই জিনিসগুলো একটা স্টুডেন্ট যদি একটু সিনসিয়ার হইতে চায় এবং না হয়ে কিন্তু আসলে উপায়ও নাই। কিন্তু আল্টিমেটলি যখন কেরিয়ারে তো আমাকে ঢুকতে হবে। আমার তো আসলে কোনো মাপ নাই, রাইট? কোনো অল্টারনেটিভ অপশন নাই। কিছু না কিছু আমাকে করে আমাকে চলতে হবে আরকি। তো এই জিনিসটার ক্ষেত্রে সে কি করতে পারে? বা মানে এই প্রফেশনালিজম এর ল্যাকিংস এমপ্লয়াররা দোষ দেয়, স্টুডেন্টরা হয়তো শুনে কিন্তু তারা কি করতে পারে এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য আরকি? আচ্ছা, এটা তো আসলে মানে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যেটা বললা যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন ক্ষেত্রেই তাদের এই শেখানো হয় না। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি গুলো হয়তো বলবে যে না, আমার তো একটা ছেলে বা মেয়েকে যখন আমরা ইউনিভার্সিটিতে এনরোল করছি, আমার কাজ তো শুধু তাকে লোকাল মার্কেটের জন্য তৈরি করা। কারণ অনেক ইউনিভার্সিটি যখন আমরা ফ্যাকাল্টির সাথে কথা বলি, তারা কিন্তু আসলে তাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে তার স্টুডেন্টটাকে সে আসলে বিদেশে হায়ার স্টাডি করার জন্য মানে যাচ্ছে কিনা। সত্যি কথা বলতে বাংলাদেশের বেশিরভাগ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি তারা আসলে লোকাল মার্কেটে জব পাচ্ছে কি পাচ্ছে না এটা খুব একটা বেশি মনিটরও তারা করে না। হ্যাঁ, তারা অ্যাকাউন্টেবল ফিল করে। এটা বিভিন্ন কারণে। এটা রাইট অর রং দ্যাট ইস এ ডিফারেন্ট ডিবেট, বাট দিস ইস রিয়ালিটি। তো এই জায়গাটাতে আমি মনে করি একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েট তার নিজেরটা নিজেই করতে হবে। ফার্স্ট অফ অল সে একটা স্টুডেন্ট যদি মনে করে যে না সে আ মানে বাংলাদেশের লোকাল কোম্পানিতে চাকরি করবে, মানে বাংলাদেশে চাকরি করবে, হ্যাঁ? এটা তাকে আসলে কনভিন্সড মানে আগে তাকে ডিটারমাইন্ড হতে হবে বা আগে মানে ডিটারমাইন্ড নাই বলবো, তাকে নির্দিষ্ট করতে হবে সে তার লং টার্ম এ কি চায়। সে কি লং টার্ম এ চায় যে না সে এই কিছু টুকটাক কাজ করে বিদেশে পড়ার জন্য চলে যাবে, না হলে পড়াশোনা না হলে বিদেশে চলে যাবে, এটা করবে নাকি অন্য কিছু করবে? হ্যাঁ? ইভেন সে কথার কথা অনেক আইটিতে আছে না যে অনেকে আগে থেকেই মনে করেন আমি আসলে কোনো জব করব না, আমি ফ্রিল্যান্সিং করব। হ্যাঁ? করতেই পারে। আবার অনেকে মনে করতে পারে না আমি এন্টারপ্রেনার হব। হ্যাঁ? করতেই পারে। বাট সেটা তাকে ফার্স্ট অফ অল ঠিক করতে হবে যে না আমি আসলে কি করব। এটলিস্ট আগামী ৫ বছর আমি কি করব। এখন কেউ যদি মানে ডিসাইড করে যে না আগামী ৫ বছর আমি আ একটা কোম্পানিতে চাকরি করব। হ্যাঁ? বাংলাদেশে অবস্থিত একটা কোম্পানিতে চাকরি করব। তাহলে কিন্তু তাকে তার মাইন্ডসেট ওভাবে প্রিপেয়ার, হ্যাঁ? এখন প্রথমত আমি মনে করি সেই ক্ষেত্রে তাকে একটা অ্যাটিটিউড আ ব্যাপারটা ইম্পোর্টেন্ট। আমি আসলে এই ক্ষেত্রে স্কিল থেকে বা কালচার থেকে অ্যাটিটিউডটাকে গুরুত্ব দিব। এইজন্য যে একটা বড় সমস্যা থাকে কি অ্যাটিটিউডে, আমি দেখি যে আমাদের এখানে স্টুডেন্টরা যখন গ্র্যাজুয়েট হয়, সে মনে করে যে আমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে ৪ বছর পাস করেছি। আমার আ মানে অনেক টাকা খরচ করেছি। অনেকে ১০, ১৫, ২০ লাখ টাকা খরচ করেছি। আমি তো অনেক জানি।
হ্যাঁ, এই জিনিসটাই আসলে সবচেয়ে বড় মানে ঘটনা তৈরি করে। একটা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটের বুঝতে হবে যে সে যে পাস করেছে পার্টিকুলার, এবং আইটি ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সে আসলে খুব সে শুধু কেমন করে শিখে, কতটুক শিখেছে। হ্যাঁ, আসল শিখা কিন্তু শুরু হয় আসলে অ্যা ক্যারিয়ারের ১ম দিন। কেননা এখানে মানে আজকাল পার্টিকুলার টেকনোলজি ওয়ার্ল্ড এ এত কিছু চেঞ্জ হচ্ছে, কোন ইউনিভার্সিটির পক্ষেই সম্ভব না তাকে অনেক কিছু জানানো। অতএব সে জানতে হবে, সে বেসিক্যালি কিছু ফাউন্ডেশন জিনিস শিখেছে। কিন্তু তাকে আসলে শিখাটা শুরু হলো না। অতএব তার ১ম এই তাকে যে সে অনেক কিছু জানে না, বেশিরভাগ কিছুই জানে না। এই 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 বিশ্বাসটা তাকে রাখতে ১ম এ করতে হবে, এবং তাকে আ ওই অ্যাটিটিউড টা রাখতে হবে যে না, আই এম মানে আমার আজকে থেকে আমার মানে নতুন জীবন শুরু হলো এবং নতুন করে শিখা শুরু। এইটা ভেরি ইম্পোর্টেন্ট। আ আরেকটা হচ্ছে যে, এবং আমি কেন উদাহরণ দিচ্ছি? কারণ অনেক ক্ষেত্রে দেখি যে আমরা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন পাস করার পরে সে হয়তো বিভিন্ন জায়গায় তাকে কোনো একটা ট্রেনিং এর একটা অফার পেয়েছে। দেখা যায় সে বলতেছে, "না, আমি তো ৪ বছর পড়েই এসেছি। আমি কেন আবার ট্রেনিং করবো? আমার যত টাকা ইজ লাগে, আমি কেন টাকা দিব? আমি তো অলরেডি ১৪,০০,০০০ টাকা খরচ করেছি, আমি কেন ইভেন ৳১০,০০০ টাকাও কেন খরচ করব?" এই অ্যাটিটিউডটা কিন্তু থাকে। ইউ আর ইন দ্য ট্রেনিং বিচ, ইউ নো দ্যাট, হ্যাঁ? এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফ আর মানে কর্পোরেট লাইফ বলে অর্গানাইজেশন লাইফ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ইউনিভার্সিটি লাইফ হচ্ছে মানে বন্ধু-বান্ধবের সাথে হই হুল্লোড় করা, এবং এটা খারাপ কিছু নাই। মানে মানুষ ইয়াং লাইফে তারা এনজয় করে, এবং এটার মধ্য দিয়েই তারা আসলে নিজের সেলফ ডেভেলপ করে। কিন্তু কর্পোরেট লাইফ বা অর্গানাইজেশন লাইফে কিন্তু আ মানে হ্যাঁ, অফকোর্স এখানেও আমরা টিম নিয়ে কাজ করব, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, একসাথে কাজ করা, এটাও আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু মানে অর্গানাইজেশনের এটা মানতে হবে যে অর্গানাইজেশন গুলো কিন্তু তাকে সেলারি দিচ্ছে, এবং ওই অর্গানাইজেশনকে সেলারি দিতে হলে তাকে কিন্তু সেলারিটা কোত্থেকে আসে? এটা তো এমন না যে সরকার এই অর্গানাইজেশনকে টাকা দিচ্ছে, সে ওই টাকা দিচ্ছে, তুমি তোমার কোম্পানির লোকজনকে ওটা করো। অথবা আ মানে হ্যাঁ, বাংলাদেশে এরকম হয়, অনেকে ব্যাংক থেকে টাকা নিয়ে লোকজনকে সেলারি দেয়। এবার সেটা হয়তো আমরা জানি, তো অন্য ব্যাপার। সেটা অন্য অন্য হিসাবে আরকি। বাট তাকে কোম্পানি কিন্তু ৳১০ আর্ন করলে আপনাকে সেখান থেকে ৳২ থেকে ৳৩ দিতে পারে। কোম্পানি কিন্তু ওভারহেড আছে। কোম্পানি কিন্তু অন্যান্য কাজ আছে আমি আরকি বললাম ৳১০ এড মার্জিনে। করলে হয়তো ৳৫ সে দিতে হচ্ছে। বেশিরভাগ কোম্পানি, আইটি কোম্পানি ৳৫ দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ৳১০ তাদের আর্ন করলে ৳২ ৳৩ দিয়ে অর্থাৎ বিজনেস চালাইতে পারবে না আরকি। এক্সাক্টলি। এখন সেখানে এমপ্লয়ারেরও কিন্তু যখন সে কাজ শুরু করবে, তখন কিন্তু এটা শুধুমাত্র এমপ্লয়ারের দায়িত্ব না। মানে কোম্পানি ম্যানেজারের দায়িত্ব না যে সে এই ছেলেটা বা মেয়েটা ২ ঘন্টা কাজ করছে, ২ ঘন্টা সে কতটুক কোম্পানিতে রেভিনিউ কন্ট্রিবিউট করলো, কম্পেয়ার টু তাকে কতটুক টাকা দিতে হচ্ছে। এই 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 হিসাবটা কিন্তু একটা এমপ্লয়ি বা যে কাজ করছে তাকেও কিন্তু নিজের থেকেই এক ধরনের অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি একটা কোম্পানিতে মাস শেষে ৳২৫,০০০ স্যালারি পাচ্ছি। আমি এই কোম্পানিটার আমার এই টাইমের জন্য এই কোম্পানিটা আসলে কত টাকা বিজনেস পাচ্ছে। এখন সে যদি নিজেই এখন অনেক ক্ষেত্রে মনে করে যে ও কতটুক বিজনেস পাচ্ছে সেটা তো আমার দেখার দায়িত্ব। হ্যাঁ? আমি শুধু কতটুক স্যালারি পাচ্ছি সেটা আমার দায়িত্ব। এই অ্যাটিটিউডটা কিন্তু হয়তো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আছে, এবং আমি মনে করি অনেক ক্ষেত্রেই আছে। কিন্তু এইটা আমার মনে হয় একটা অর্গানাইজেশনকে লং টার্মে তাকে অ্যা মানে সাস্টেইন করানো ডিফিকাল্ট, এবং এই যে এমপ্লয়ি তারও আসলে আ লং টার্মে ক্যারিয়ার গ্রোথ আটকায় যাবে। কেননা সে হয়তো ঢুকেছে, সে হয়তো আজকে ৳২৫,০০০ দিয়ে ঢুকেছে। কিন্তু সে যদি এই চিন্তাটা সেও করত যে আমি কত টাকা আর্ন করছি কোম্পানি থেকে। এই চিন্তাটা যদি, এবং সে যখন বুঝতো যে না, আমি ঠিক আছে, আমি ৳২৫,০০০ ইনকাম মানে সেলারি পাচ্ছি, আমি কোম্পানিকে ৳১,০০,০০০ রেভিনিউ দিচ্ছি। তাহলে কিন্তু সে একটা পর্যায়ে যেয়ে ম্যানেজমেন্টের সাথে নেগোশিয়েট করতে পারে। যে দেখো, আমি কিন্তু, তুমি আমাকে ৳২৫,০০০ দিচ্ছ, তুমি ৳১,০০,০০০ পাচ্ছ। অতএব আমি কিন্তু আরেকটু ডিমান্ড বেশি করতে পারি। হ্যাঁ? এখন সে যদি এটা না বুঝে যে সে ৳২৫,০০০ পাচ্ছে, কিন্তু অর্গানাইজেশন ভ্যালু দিচ্ছে মাত্র ৳৩০,০০০, সে এই ৳৫,০০০ জন্য অর্গানাইজেশন তাকে বলবে, তো যেটা বললা যে তার তো আরো অনেক কষ্ট আছে। সে তাকে কেন সেলারি বাড়াবে? হ্যাঁ? আমার কাছে মনে হয় যে এই ভিজিবিলিটিটা ভেরি ইম্পোর্টেন্ট। নরমালি আমাদের ক্ষেত্রে পার্টিকুলারলি এই এটা শুধু জুনিয়রদের ক্ষেত্রে না। আমি দেখি যে অনেক সিনিয়রদের ক্ষেত্রেও এই ভিজিবিলিটিটা নাই যে আমি কতটুক পাচ্ছি কোম্পানি থেকে, এবং আমি কতটুক কোম্পানিকে দিচ্ছি। ইন টার্মস অফ রেভিনিউ। হ্যাঁ? তো সেটা আসলে ইম্পোর্টেন্ট। তো আমার কাছে মনে হয় এই অ্যাটিটিউড যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আ মানে অর্গানাইজেশনও তাকে ভ্যালু দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো চাই অর্গানাইজেশনও উঠুক,
অর্গানাইজেশনও গ্রো করুক, সেও গ্রো করুক। কোনো অর্গানাইজেশনই কিন্তু চায় না কোনো একটা এমপ্লয়ি স্যালারি কম দিয়ে গ্রো করতে। একটা যেকোনো অর্গানাইজেশনই ভালো অর্গানাইজেশনই চায় যে এমপ্লয়িরাও ভালো থাকুক, অর্গানাইজেশনও প্রফিট করুক, সবাই মিলে আসলে সেই জিনিসটাকে আসলে আমাদের এক ধরনের কালচারাল জায়গা থেকে বা অ্যাটিটিউডাল জায়গা থেকে চেঞ্জ দরকার। এই জায়গাটা চেঞ্জ হচ্ছে আস্তে, আস্তে রিসেন্টলি বিকজ হচ্ছে আপনার লোকাল এবং ইন্টারন্যাশনাল কিছুটা ফোর্স আস্তে, আস্তে কাজ করতেছে যেহেতু, সেক্ষেত্রে লোকাল কোম্পানিগুলো হোক বা আমাদের যারা জুনিয়র ফ্রেশার্স আছে তাদের ভিতরেও জিনিসটা কিছুটা ওপেন আপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটির বিষয়টাতে, এবং কিছু, কিছু মানুষ যারা কমিউনিকেশনে খুব ভালো তারা কিন্তু এই ডিরেক্ট কনভারসেশন গুলো হচ্ছে এক্সচেঞ্জ করতে পারে আরকি।